আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকারি চাকরিজীবীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা। তো এই সরকারি চাকরিজীবীদের জন্য কর্মজীবন পরিকল্পনা নীতিমালা নামে একটি নতুন নীতিমালা তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই তথ্যটি আজকে আমি জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্যই খুবই ভালো হবে। এজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, এটা আশা করি আমি। তো চলুন বিস্তারিত জেনে নিই যে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মজীবন পরিকল্পনা নামে নীতিমালা নামে নতুন একটি নীতিমালা তৈরি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন সময়ে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন ও কমিটি সহ একটি যুগোপযোগী সিভিল সার্ভিস গঠনের যেসব পরামর্শ তথা সুপারিশ করেছে তার আলোকেই বিশেষ প্রশাসন ক্যাডার এবং সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের জন্য এই নীতিমালা তৈরি করা হচ্ছে। জানা গেছে, নিয়োগে মেধার প্রাধান্য, পদোন্নতিতে প্রশিক্ষণের ফলাফলের গুরুত্ব, স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় পদোন্নতি প্রদান, উদ্ভাবনী কাজের জন্য পুরস্কার ও আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা থাকছে এই নীতিমালায়। সো বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো পরে বিস্তারিত জানাচ্ছি যে এসডিজি 2030 এবং ভিশন 2041 চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে ন্যায়নিষ্ঠ, মেধাবী, সৃজনশীল, দক্ষ, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক ও জনমুখী সিভিল সার্ভিস গড়ে তোলাই এই নীতিমালার লক্ষ্য। ন্যায্যতা, স্বচ্ছতা ও দ্রুততার সাথে সরকারি সেবা প্রদানে একটি দক্ষ মানব সম্পদ তৈরি ও ব্যবস্থাপনাই এর উদ্দেশ্য। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, আমরা আগে সচিব কমিটির অনুমোদন নেব, তারপর নীতিমালাটি চূড়ান্ত করা হবে, তবে সময় বেশি লাগবে বলে মনে করি না। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2016 সালের 27 এপ্রিল থেকে বিভিন্ন সময়ে এই নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয় এবং একাধিক ওয়ার্কশপ ও বিভাগীয় কমিশনারদের মাধ্যমে মাঠ প্রশাসনের মতামত নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে। প্রণীত নীতিমালার আলোকে চাকরিতে প্রবেশ পর্যায়ে এবং পরবর্তীতে উচ্চতর সব পর্যায়ে শূন্য পদের সংখ্যা, প্রতি বছর অবসরে যাওয়ার সংখ্যার আলোকে বছর ভিত্তিক ক্যালেন্ডার প্রকাশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। পেশাগত দক্ষতা বিশ্বমানে উন্নীত করার জন্য চাকরির প্রতিটি ধাপে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে চাকরিকাল, কর্মমূল্যায়ন প্রতিবেদন, বুনিয়াদী প্রশিক্ষণের প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা শৃঙ্খলা প্রতিবেদন ও সুপিরিয়র সিলেকশন বোর্ডের মূল্যায়ন বিবেচনা করে নির্দিষ্ট নম্বর বন্টনের বিধান রাখা হয়েছে। চাকরির 20তম বছরে উপসচিব কিংবা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেতে ব্যর্থ কর্মকর্তাকে তার আবেদনের প্রেক্ষিতে উপসচিব কিংবা যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে সব প্রকার আর্থিক সুবিধা মতে অবসরে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই নীতিমালায়। উপসচিব পদে পদোন্নতিতে সিনিয়র সহকারী সচিব বা সমমর্যাদার পদে 5 বছরের সন্তোষজনক চাকরির জন্য 10 নম্বর, কর্মমূল্যায়ন প্রতিবেদন 50 নম্বর, বুনিয়াদী প্রশিক্ষণের জন্য 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর, শৃঙ্খলা প্রতিবেদনে 10 নম্বর এবং এসএসবির মূল্যায়নের জন্য 10 নম্বর থাকবে। যুগ্ম সচিব পদে পদোন্নতিতে উপসচিব পদে 3 বছর চাকরির জন্য 10 নম্বর, কর্মমূল্যায়ন প্রতিবেদনের জন্য 50 নম্বর, এসিএডি প্রশিক্ষণের মূল্যায়নে 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর, শৃঙ্খলা প্রতিবেদনে 10 নম্বর এবং এসএসবির মূল্যায়নে 10 থাকবে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে যুগ্ম সচিব পদে 2 বছরের চাকরিকালের জন্য 10 বছর, কর্মমূল্যায়ন প্রতিবেদনে 50 নম্বর, এসএসসি প্রশিক্ষণের মূল্যায়নে 10 নম্বর, শিক্ষাগত যোগ্যতায় 10 নম্বর, শৃঙ্খলা প্রতিবেদনে 10 নম্বর এবং এসএসবির মূল্যায়নে 10 নম্বর থাকবে। তবে কোনো কর্মকর্তা চাকরি জীবনের 20 বছরের মধ্যে উপসচিব কিংবা যুগ্ম সচিব পদে পদোন্নতি না পেলে তার আবেদনের প্রেক্ষিতে পদোন্নতির সব শর্ত পূরণ সাপেক্ষে তাকে উপসচিব বা যুগ্ম সচিব পদে পদোন্নতি দিতে পারবে। সরকার চাইলে চাকরি 25 বছর পূর্তিতে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারবে, তবে এখনো এই ব্যবস্থা কার্যকর রয়েছে। সূত্র জানায়, পদায়নের ক্ষেত্রে মৌলিক মাপকাঠি হবে দক্ষতা, যোগ্যতা, পূর্ব অভিজ্ঞতা এবং বিষয়ভিত্তিক জ্ঞান। সরকার উপযুক্ত কর্মকর্তাকে তার জ্যেষ্ঠতা, একাডেমিক শিক্ষা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চাকরির অভিজ্ঞতা, বিশেষ বিষয় জ্ঞান ও দক্ষতা বিবেচনা করে সচিব পদে পদায়ন করা হবে। সমগ্র চাকরি জীবনে 5 বছরের বেশি লিয়েনে যাওয়ার সুযোগ থাকবে। পেশাগত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং উপকৃষ্ট কাজের স্বীকৃতি দেওয়া হলে দক্ষ ও মেধাবী কর্মকর্তারা অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে উৎসাহী ও মনোযোগী হবেন। সেই ক্ষেত্রে প্রণোদনা হিসেবে উদ্ভাবনী কাজের স্বীকৃতি ও পুরস্কার, বিদেশ প্রশিক্ষণে প্রেরণ ও
ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ প্রদান, ভালো কাজের মূল্যায়নের ভিত্তিতে পদায়ন বিবেচনা, প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বৈদেশিক মিশন, দূতাবাসে পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান, দুর্গম এলাকা, পার্বত্য জেলায় কর্মরতদের পরবর্তীতে পদায়নের ক্ষেত্রে এ অথবা বি ক্যাটাগরির জেলায় পদায়ন তথা পোস্টিং দেওয়া হবে। দুর্গম, পাহাড়ি, ভাওর এলাকায় পোস্টিং এর সর্বোচ্চ সময় হবে মাত্র 1 বছর 6 মাস। মাঠ প্রশাসন সহ কর্মক্ষেত্রে নারী কর্মকর্তাদের উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারী কর্মকর্তাদের পদায়ন দেশি ও বিদেশি প্রশিক্ষণে তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হবে। প্রতিবন্ধী কর্মকর্তা কর্মচারীদের বিশেষ দৃষ্টি রাখা হবে। এই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যমান সরকারি নীতিমালা, বিধি, সার্কুলার, আদেশ ইত্যাদি সংযোজন, বিয়োজন, পরিমার্জন করার প্রয়োজন হলে তা করা হবে। সূত্র জানায়, বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস 1981 অনুসারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ চূড়ান্ত করা হবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণে মেধাবীদের অগ্রাধিকার ও মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, চাকরির সুযোগ সুবিধা দেওয়া হবে। মেধাবী তরুণরা যেন সরকারি চাকরিতে পেশা হিসেবে গ্রহণের আগ্রহী হয় সেই পদক্ষেপ নেওয়া হবে। চাকরিতে শিক্ষানবিশকাল হবে 2 বছর। বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণ, নির্ধারিত সংখ্যক কেস, নথির টিকাটিপ্পণির প্রস্তুত, ট্রেজারি প্রশিক্ষণ, বিভাগীয় পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হওয়া অর্থাৎ সর্বপ্রকার প্রশিক্ষণ, প্রতিষ্ঠান পর্যায়ে বিভাগীয় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা, চাকরিকাল 2 বছর পূর্ণ হওয়া এবং সন্তোষজনক চাকরিকাল পূর্ণ হলেই কেবল চাকরি স্থায়ী করা হবে। সদ্য নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগদানের পরপরই 1 বছর 6 মাসের আবশ্যিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 6 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ, সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। তার মধ্যে 6 মাস প্রশাসন একাডেমিতে এবং কোর্সের ধারাবাহিকতা জেলা প্রশাসকের কার্যালয়ে 4 মাস সংযুক্ত থাকবে। জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার কাজের বিষয়ে ধারণা লাভ করবেন। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান লাভের জন্য সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কোর্স সম্পন্ন করতে হবে। বুনিয়াদী প্রশিক্ষণে যারা সর্বোচ্চ ফলাফল করবেন তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে পাঠানো হবে। এছাড়া সম্ভব হলে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিএমএ ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করতে হবে। তবে বিএমএ এর কোর্স চাকরি স্থায়ীকরণের শর্ত হিসেবে নেওয়া হবে না। চাকরি স্থায়ী হওয়ার 3 বছর পর সহকারী কমিশনার পদে ওই সব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে যারা সাফল্যের সাথে ভূমি জরিপ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। চাকরির 5 বছর পূর্তিতে সিনিয়র স্কেল পাবেন। সেই ক্ষেত্রে সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগের কার্যাবলী সংক্রান্ত একটি স্বল্প মেয়াদী প্রশিক্ষণও দেওয়া হবে। চাকরির 6 বছর পূর্তিতে ইউএনও পদে পোস্টিং দেওয়া হবে। পোস্টিংয়ের আগে 2 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হবে। যারা লিয়েনে থাকার কারণে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি তাদের জন্য 2 সপ্তাহের ভূমি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ধারাবাহিকতায় 7 বছর চাকরি পূর্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হবে। পদায়নের আগে 2 সপ্তাহের ভূমি সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের ফলাফল পদায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা অবশ্যই অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স বাধ্যতামূলক করতেই হবে। প্রশিক্ষণে বাস্তবধর্মী দাপ্তরিক সমস্যা সমাধান, ক্রিটিক্যাল রিজনিং একক ও প্রেজেন্টেশন পদ্ধতি অনুসরণ করা হবে। প্রকল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, বাজেট ও অর্থ ব্যবস্থাপনা, উদ্ভাবন, ই-গভর্নেন্স, ই-নথির ব্যবহার এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। এসিএডি প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে বিদেশে অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠানো হবে। জাতিসংঘ স্বীকৃত কোন দেশের বেস্ট প্র্যাকটিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে প্রাধান্য দেওয়া হবে। যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সিনিয়র স্টাফ কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণে স্ট্র্যাটেজিক লিডারশিপ, নীতি নির্ধারণী কর্মকৌশল প্রস্তুতকরণ, পলিসি বিশ্লেষণ, পাবলিক ম্যানেজমেন্ট রিফর্ম, জিওডিপি, কোলাবোরেশন, নেগোসিয়েশন স্কিল, ক্রাইসিস ম্যানেজমেন্ট, বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক কূটনীতি, সরকার পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে। কোর্সের অংশ হিসেবে তাদেরকে অভিজ্ঞতা অর্জনের জন্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অথবা আন্তর্জাতিক সংস্থায় এক্সপোসুয়ার ভিজিটে পাঠানো হবে। বিভিন্ন দেশ, সংস্থা, ইনস্টিটিউটের বেস্ট প্র্যাকটিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জনকে প্রাধান্য দেওয়া হবে।
অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য পলিসি প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স PMC বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক সময়ে নির্ধারিত অন্যান্য প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে হবে। বিশেষায়িত জ্ঞান ও মানব সম্পদ তৈরির জন্য উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবদের জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক কাজের ধরন বিবেচনা করে বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া হবে। সিনিয়র সচিবরা দেশের সমসাময়িক ও সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে কর্মশালা, সেমিনারে অংশ নেবেন। জনপ্রশাসন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কোলাবোরেশনের বছরব্যাপী নিয়মিত কর্মশালা ও সেমিনারের আয়োজন করবে। জেলা প্রশাসক ডিসি নিয়োগের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ইউএনও হিসেবে 5 বছর, এডিসি হিসেবে 2 বছর এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ উপসচিবদের মধ্য থেকে নির্বাচন করা হবে। একজন ডিসি এক জেলায় 3 বছর এবং একাধিক জেলায় 4 বছরের বেশি থাকতে পারবেন না। বর্তমানে 3 বছরের বেশি কেউ ডিসি হিসেবে থাকার নিয়ম নেই। ডিসি পদে নিয়োগ পাওয়া কর্মকর্তার বয়স হবে 45 বছর। বর্তমানে ডিসি পদে নিয়োগের সর্বোচ্চ বয়স 50 বছর নির্ধারণ করা হয়েছে। যুগ্ম সচিবদের মধ্যে থেকে বিভাগীয় কমিশনার নিয়োগ করা হবে। তাদের সর্বোচ্চ বয়স হবে 52 বছর এবং এক বিভাগে 2 বছরের বেশি কেউ বিভাগীয় কমিশনার থাকতে পারবেন না, তবে একাধিক বিভাগে 3 বছর থাকতে পারবেন। অতিরিক্ত সচিবদের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রেষণে নিয়োগ দেওয়া হবে এবং 3 বছরের বেশি এক মন্ত্রণালয়ের কাজ করতে পারবেন না, তবে সরকার চাইলে এই মেয়াদ হ্রাস বৃদ্ধি করতে পারবে। সরকার উপযুক্ত কর্মকর্তাদের সচিব পদে নিয়োগ দেবে। সেই ক্ষেত্রে জ্যেষ্ঠতা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, চাকরির অভিজ্ঞতা, বিশেষ বিষয়ে জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হবে। কমপক্ষে 3 বছর সচিব পদে চাকরি করা কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে প্রদান করা হবে। মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদে প্রদানের ক্ষেত্রে 3 বছর সচিব পদে চাকরির অভিজ্ঞতার সাথে মাঠ প্রশাসনে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বৈদেশিক উচ্চতর ডিগ্রি এবং শিক্ষা জীবনের সব পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ ও ক্লাসপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পদায়নের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণীপ্রাপ্তরা প্রশিক্ষণের প্রতিষ্ঠান পোস্টিং পাবেন না। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণে নিযুক্ত ক্যাডার কর্মকর্তাদের সরকারি বৃত্তি ও উচ্চতর বৈদেশিক প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। সেক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছর সাফল্যের সাথে প্রশিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণে নিযুক্ত কর্মকর্তারা মূল বেতনের 50% হারে প্রণোদনা ভাতা পাবেন। পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ফলাফল বিবেচনায় নেওয়া হবে। সেক্ষেত্রে শতকরা 75% নম্বর পাওয়া কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মজীবনে বিভাগীয় মামলার দণ্ডপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পদায়ন করা যাবে না। একজন কর্মকর্তা সমগ্র চাকরি জীবনে 5 বছরের জন্য লিয়েনে যেতে পারবেন। তো সুপ্রিয় সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, এটাই ছিল আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নীতিমালা প্রণয়ন হচ্ছে সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণটি জানিয়ে দিলাম। এই জন্য ভিডিওটি লম্বা হয়ে গেছে, তো আপনাদের কাছে ক্ষমাও চাচ্ছি ভিডিওটি লম্বা করার জন্য। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সরকারি চাকরির সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।